পরমা দেবী তার ছেলে অরুণ এবং এক মেয়ে শিল্পার সঙ্গে বাস করে। তরুণের বিয়ের বয়স হলে পরমা দেবী তার ছেলের জন্য পাত্রী খুঁজতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই তরুণের সঙ্গে চন্দ্রিমার বিয়ে ঠিক হয়। চন্দ্রিমা দেখতে খুবই সুন্দর ছিল, আর সেই সাথে চন্দ্রিমা বড়লোক পরিবারের মেয়ে ছিল, তাই তার হবু শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে পছন্দ করে। তরুণের বউ চন্দ্রিমার স্টাইলের ধরন একেবারে সিনেমার হিরোইনদের মতোই ছিল, আর যা দেখে তার হবু ননদের মন একেবারে ছুঁয়ে যায়। এর ফলে চন্দ্রিমাকে দেখা মাত্রই তার ননদ শিল্পা তাকে নকল করতে শুরু করে দেয়। বিয়ের আগে একদিন পরমা দেবী তার বৌমা এবং মেয়েকে নিয়ে শপিং করতে যায়। সেই সময়, বৌমা, এই দোকানের বেনারসি শাড়িগুলোর মধ্যে তোমার যে শাড়িটা পছন্দের তুমি সেটাই নিজের জন্য নিতে পারো, আর তোমার গায়ের রং যেহেতু ফর্সা, তোমাকে কিন্তু এই সবকটা বেনারসি শাড়ি পরলেই খুব ভালো মানাবে। আচ্ছা ঠিক আছে মা, আমার লাল রঙের বেনারসি শাড়িটা পছন্দ হয়েছে, তাই আমি এই লাল কালারের বেনারসি শাড়িটাই কিনবো। এই বলে চন্দ্রিমা নিজের জন্য লাল রঙের বেনারসি শাড়ি পছন্দ করে কিনে ফেলে। আর হবু বৌদিকে বেনারসি শাড়ি কিনতে দেখে তার ননদও সেই একই রকম বেনারসি শাড়ি কিনতে চায়। মা, আমারও ইচ্ছা যে আমি দাদার বিয়েতে এরকম একটা নতুন লাল রঙের বেনারসি শাড়ি পরবো। আর আমি তোমাকে যে বলেছিলাম না আমি লেহেঙ্গা পরতে চাই, সেই ইচ্ছাটা আমার পরিবর্তন হয়ে গেছে, তাই আমি বৌদির মতোই একদম এরকমই একটা লাল কালারের বেনারসি শাড়ি কিনতে চাই। তোর বিয়ে নাকি যে তুই বেনারসি শাড়ি পরবি? আর এরকম লাল বেনারসি শাড়ি বিয়ের দিন নতুন বউকে পরলেই মানায়, তোকে এরকম শাড়ি পরলে মানাবে না। শিল্পা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না। সে ঠিক তার বৌদির মতোই একই রকমের লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে নেয়। আর এই দেখে চন্দ্রিমা বুঝতে পারে তার হবু ননদ তাকে নকল করার চেষ্টা করছে, কিন্তু তার যেহেতু এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাই সে তার ননদকে কোনো কথা বলতে পারে না। তাই বিয়ের দিন ননদ এবং বৌদি দুজনেই একই রকমের বেনারসি শাড়ি পরে তৈরি হয়। কিরে পরমা, তুই তোর ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসছিস নাকি নিজের মেয়ের বিয়ে দিচ্ছিস? আমরা তো কিছুই বুঝতে পারছি না, কারণ তোর মেয়ে আর তোর হবু বৌমা দুজনেই তো একই রকমের শাড়ি পরেছে। না না, আসলে আমার বৌমা খুবই স্টাইলিশ, তো তাই আমার মেয়ে সবসময় নিজের বৌদির মতো সাজতে চাইছে, সেই জন্যই ওরা দুজনে একই রকমের শাড়ি পরেছে। অন্যদিকে এরকম লাল টুকটুকে বেনারসি শাড়ি পরার পরও শিল্পাকে খুব একটা কেউ পাত্তা দেয় না, কারণ বিয়েটা ছিল চন্দ্রিমার, তাই সবাই মিলে চন্দ্রিমাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। আর সবাই চন্দ্রিমার সৌন্দর্যের অনেক অনেক প্রশংসা করে। আর এই দেখে চন্দ্রিমার ননদ ভীষণ পরিমাণে হিংসায় জ্বলতে থাকে, কারণ সে তার বৌদিকে নকল করেও বৌদির মতো প্রশংসা পেতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা এবং তরুণের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর, মা, আমার বাপের বাড়ি থেকে আপনাদের সবার জন্য তত্ত্বে খুব সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে, তাই আপনি আর শিল্পা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো বেছে নিন। আর আমি জানি শিল্পা ভীষণ সাজতে পছন্দ করে, তাই আমি নিজে পছন্দ করে ওর জন্য একটা চুড়িদার আর মেকআপের জিনিস নিয়ে এসেছি। চন্দ্রিমার মুখে এমন কথা শুনে পরমা দেবী খুবই খুশি হয়। তাই পরমা দেবী এবং তার মেয়ে শিল্পা দুজনে মিলে তত্ত্বে কি কি জিনিস আছে সেটা দেখতে শুরু করে দেয়। আর সেই সময় শিল্পার চোখ পড়ে চন্দ্রিমার সুটকেসের উপর। বৌদি, তোমার ওই সুটকেসে কি আছে গো? তুমি তো এই সুটকেসটা আমাদের সামনে খুলছোই না। তুমি নিশ্চয়ই বাপের বাড়ি থেকে নিজের জন্য অনেক ভালো ভালো জিনিসপত্র নিয়ে এসেছো, বলো। না না, আসলে আমি একটু বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র ব্যবহার করি, তো যেমন বিয়ের আগের আমার অনেকগুলো শাড়ি আছে, জামা কাপড় আছে, তারপর আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, ওইগুলোই আমার মা সুটকেসের মধ্যে ভরে দিয়েছে। বৌদি, তোমার ওই সুটকেসে যে জিনিসগুলো আছে ওগুলোই আমি নেব, কারণ আমি জানি তুমি এত সুন্দর, নিশ্চয়ই তোমার স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলোও সুন্দর হবে, কারণ আমার স্কিন একদম ভালো নয়, তাই আমি তোমার মতো স্কিন চাই, আর তোমার মতো জামা কাপড় শাড়ি সবকিছু পরতে চাই। এই বলে শিল্পা তার বৌদির সুটকেস খুলে সেখান থেকে সমস্ত শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো নিয়ে নেয়। কিন্তু তার বৌদির তত্ত্বে যে জিনিসগুলো নিয়ে আসে সেই জিনিসের দিকে শিল্পার কোনো নজর থাকে না। শিল্পা তার বৌদির সমস্ত শাড়ি, জামা কাপড় নিয়ে নিজের বৌদির মতো সাজতে শুরু করে দেয়, আর তার বৌদির কসমেটিক প্রোডাক্ট গুলো ব্যবহার করতে থাকে। আর দিনে দিনে শিল্পা একদম চন্দ্রিমার মতো হয়ে উঠতে চায়। আর এর ফলে চন্দ্রিমা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। একদিন বাড়ির সকলে মিলে রবিবারে সিনেমা দেখতে যাবে বলে ঠিক করে। এতদিন পর্যন্ত আমি শাড়ি পরে পরে ভীষণ পরিমাণে বোর হয়েছি, তাই আমি ভাবছি আজকে আমি একটা জিন্স আর ক্রপ টপ পরবো। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা তো অনেক খোলামেলা মেন্টালিটির,
সুতরাং আমার শাশুড়ি মা আশা করছি কিছু মনে করবে না। এই বলে চন্দ্রিমা সোফায় বসে বসে অনলাইনে নিজের জন্য জিন্স টপ এবং ক্রপ টপ দেখতে শুরু করে। আর সে নিজের পছন্দ মতো জামা কাপড় অনলাইনে বুক করে ফেলে। ঠিক এমন সময় শিল্পা তার কাছে আসে। বৌদি, আমার ফোনে না ব্যালেন্স একেবারে শেষ হয়ে গেছে, আর আমি কলেজের নোটস নেওয়ার জন্য আমার বান্ধবীকে ফোন করব। তুমি তোমার ফোনটা কি একটু ব্যবহার করতে দেবে গো? না মানে আমি আসলে একটু অনলাইনে শপিং করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগে ফোন করে নাও, তারপর আমি আবার শপিং করব। এই বলে চন্দ্রিমা নিজের ফোন তার ননদকে দিয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায়। আর ঠিক এই সুযোগে শিল্পা তার বৌদির ফোন থেকে নিজের বান্ধবীকে ফোন না করে বৌদির পছন্দের শপিং সাইটে যায় এবং চন্দ্রিমা যে জিন্স টপ নিজের জন্য অর্ডার করে তার লিংক সে নিজের ফোনে নিয়ে নেয়। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে রবিবারে তাদের সিনেমা দেখতে যাওয়ার সময় চলে আসে। আজকে আমাকে দেখতে দারুণ লাগছে, আর আমি যে ইউনিক ধরনের জিন্স আর ক্রপ টপটা পরেছি না, এটা আমার ননদ চাইলে কখনোই কপি করতে পারবে না। যাক, আজকে আমি আমার নিজের মতো করে সাজতে পারলাম। এই বলে চন্দ্রিমা ঘর থেকে বাইরে বেরিয়ে তার ননদকে দেখে একেবারে চমকে ওঠে, কারণ শিল্পা আগে থেকে অবিকল চন্দ্রিমার মতোই জিন্স টপ পরে সিনেমা দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করে। তখন চন্দ্রিমা তার ননদকে দেখে নিজের রাগ কিছুতেই সামনে রাখতে পারে না। এ কি শিল্পা, তুমি আবার আমার মতো একই ধরনের জিন্স আর টপ কোথা থেকে পেলে? আর এতদিন ধরে তুমি আমার সব জিনিস কপি করেছো, একেবারে নকল করে আমাকে ঝেপে নিয়েছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। আর আজকে তুমি আবার আমার মতো জামা কাপড় পরেছো। বৌদি, তুমি আমার সাথে এরকম ঝগড়া করছো কেন? আর আমি কি করে বুঝবো যে তুমি আমার মতো জামা কাপড় পরবে? আমার মনে হচ্ছে তুমি এখন আমাকে কপি করতে চাইছো। আর দুজনের জামা কাপড় একই রকমের হয়েছে তাতে কি? আমরা তো ননদ আর বৌদি। না, একই রকম হতে পারে না। আর আমি ভালো করে বুঝতে পারছি আগের দিন তুমি আমার ফোন নিয়ে নিজের বন্ধুকে ফোন না করে আমি কি কি জামা কাপড় অর্ডার করেছি সেগুলো লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারি না বলো? কিন্তু শিল্পা, তুমি একটা কথা ভুলে যেও না, কাক কিন্তু ময়ূরের পালক লাগালেও কোনোদিনও ময়ূর হতে পারে না। কাক সবসময় কাক হয়েই থাকে। বৌদির এমন কথা শুনে শিল্পার ভীষণ পরিমাণে খারাপ লাগে, আর তাই সে কুমিরের কান্না কাঁদতে শুরু করে দেয়। সেই সাথে শিল্পা ইচ্ছা করে তার মা এবং দাদাকে বৌদির নামে নালিশ করে। আর স্বাভাবিকভাবেই শিল্পার মা এবং দাদা বাড়ির মেয়ে হয়েই কথা বলে, সেই জন্য তারা চন্দ্রিমাকে খুবই বকাবকি করে। এর ফলে চন্দ্রিমার মন খুবই খারাপ হয়ে যায়, আর সে মন খারাপ নিয়ে সকলের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়। সিনেমা হলে গিয়ে শিল্পা তার বৌদিকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে সেও পায়ের উপর পা তুলে বসে পড়ে। আর এভাবে শিল্পা অবিকল ভাবে তার বৌদিকে নকল করতে থাকে। উফ, আমার এই ননদকে নিয়ে আমি আর পারছি না। আমি চুলে পনিটেল করেছি বলে ওকেও পনিটেল করতে হবে। এমনকি আমি সবসময় কাঁধের ডান দিকে ব্যাগ নিই, আর আজকে দেখছি এই বদমাইশ ননদ আমাকে নকল করে ডান দিকের কাঁধে ব্যাগ নিয়েছে। শয়তান মেয়ে একেবারে। কিছুক্ষণ পর তারা সকলে মিলে একটা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে চায়। সেখানে গিয়ে, আচ্ছা আমার কিন্তু বেলজিয়াম ওয়াফেল আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে, তাই আমি ওই আইসক্রিমটাই খাবো। আর তরুণ, তুমি আমার জন্য কিন্তু ওরকম ধরনের একটা আইসক্রিম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার আর বোনের জন্য চকোবার নিয়ে আসছি। আমি জানি তোমরা চকোবার খেতে ভীষণ ভালোবাসো। তোকে কে বলেছে রে আমি এখনো চকোবার খেতে ভালোবাসি? আমি চকোবার খাবো না। তুই আমার জন্য বেলজিয়াম ওয়াফেল আইসক্রিমই নিয়ে আয়, কারণ শুধুমাত্র একা একা বৌদি দামি আইসক্রিম কেন খাবে? আমিও দামি আইসক্রিম খাবো। বৌদি বড়লোক বাড়ির মেয়ে বলে বেশি টাকা খরচা করে আইসক্রিম খাবে, আর আমরা কম দামি আইসক্রিম খাবো? সেটা তো হতে পারে না। বৌদি যা খাবে আমিও তাই খাবো। শিল্পার এমন কথা শুনে চন্দ্রিমা আর কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে মনে মনে ঠিক করে সে আজকে আর আইসক্রিম খাবে না। আর চন্দ্রিমা মনে মনে ফোন দিয়ে ফেলে সে যে করেই হোক তার ননদকে জব্দ করেই ছাড়বে। মা, এখন না আমার পরপর অনেক তৈলাক্ত খাবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি আমি এবার ডায়েট করব। আর আমি নিজের জন্য 1 কেজি ওটস নিয়ে এসেছি। আমি এবার থেকে ওটস খাবো, আর আপনাদের মন পছন্দ রান্না আমি করে দেব। শিল্পা, আজকে দুপুরে তুমি কি খাবে? না বৌদি, আসলে আমিও ভাবছি যে আমি তো অনেকটাই মোটা হয়ে যাচ্ছি, তাই আমি তোমার মতো ওটস অর্ডার করিয়েছি, কিন্তু 1 কেজি নয়, আমি 5 কেজি ওটস অর্ডার করেছি। তুমি যখন রোগা হবে আমিও তোমার মতো রোগা হব, সেই কারণে আমি তোমার থেকে বেশি বেশি ওটস অর্ডার করেছি। যাক ভালো, তাহলে আমাকে আর একা ডায়েট করতে হবে না। এবার থেকে আমিও যা খাবো তুমিও আমার সঙ্গে তাই খাবে, আর ননদ বৌদি একসঙ্গে রোগা হবে, ঠিক আছে?
এমন কথা শুনে শিল্পা খুবই খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে এখন সে তার বৌদিকে একেবারে অবিকলভাবে নকল করতে পারছে। আর সেই সাথে শিল্পা মনে করে তার বৌদি কিছুই বুঝতে পারছে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর চন্দ্রিমা যখন যা খাবার খায় তার ননদ তাকে নকল করতে করতে একই রকমের খাবার খেতে থাকে। এমনই একদিন দুপুরবেলা। কি বৌদি, তুমি আজকে দুপুরবেলা লাঞ্চ করবে না? আমি দেখলাম তুমি রান্নাঘরে ডিমের অমলেট বানাচ্ছ, তাই আমিও তো ডিমের অমলেট বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু তুমি খাচ্ছ না তো। কে বলেছে আমি দুপুরবেলা লাঞ্চ করব না? আজকে আমি আমার ফেসের গ্ল্যামার বানানোর জন্য একটা নতুন ধরনের লাঞ্চ করব। সেটা হলো এক বাটি ভর্তি লঙ্কা। আর আমি জানি লঙ্কা খেলে ফেসের গ্ল্যামার কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তাই আজকে দুপুরবেলা আমি শুধু আজকে ভর্তি ভর্তি কাঁচা লঙ্কা খাবো। বৌদি এক বাটি কাঁচা লঙ্কা খাবে শুনে শিল্পা তখন থেকেই ভয়ে ঘামতে শুরু করে, কারণ সে জীবনে যে জিনিস নকল করুক না কেন, ঝাল খাওয়ার বিষয়টা সে একেবারেই নকল করতে পারবে না, কারণ কাঁচা লঙ্কায় তার ভীষণ পরিমাণে অ্যালার্জি। আর কাঁচা লঙ্কা খেলে তাকে একেবারে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়। বৌদি এক বাটি লঙ্কা খেয়ে নিজের গ্ল্যামার বাড়িয়ে নেবে, আর আমি এরকম বিচ্ছিরি থেকে যাব? না না, আমিও বৌদির মতো গ্ল্যামার বাড়াবো। তাতে যদি আমাকে লঙ্কা খেয়ে মরতে হয় আমি তাতেই রাজি। আমিও বৌদির দেখা দেখি লঙ্কা খাবো। তখন চন্দ্রিমা বেশি বেশি করে লঙ্কা খেতে শুরু করে, আর তাকে দেখে শিল্পা না চাইতেও এক বাটি কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়ে আর বৌদির সামনে বসে কাঁচা লঙ্কা খেতে শুরু করে দেয়। বৌদি 100টা কাঁচা লঙ্কা খেলে শিল্পা 200টা কাঁচা লঙ্কা খেয়ে ফেলে। কিন্তু কাঁচা লঙ্কা খাওয়ার ফলে চন্দ্রিমার কোনো সমস্যা হয় না, কারণ চন্দ্রিমা ঝাল খাবার খেতে ভালোবাসে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই শুরু হয় আসল সমস্যা। ওরে বাবারে, আমি মরে গেলাম গো, আমার ভীষণ ঝাল লাগছে বৌদি, আমি আর লঙ্কা খেতে পারছি না। তোমাকে নকল করতে গিয়ে আমি তো এবার প্রাণেই মারা যাব। আমি খুব ভুল করে ফেলেছি তোমাকে নকল করে। দয়া করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো বৌদি। ওরে বাবারে বাবা, কি ঝাল! কেন আমার প্রিয় ননদিনী, খুব তো আমাকে নকল করছিলে, আর এখন লঙ্কা খেয়ে নকল করা তোমার বেরিয়ে গেল? আর শোনো, লঙ্কা খেলে কিছুতেই গ্ল্যামার বাড়ে না। আমি লঙ্কা খেতে ভালোবাসি বলে আমি লঙ্কা খাচ্ছি, কিন্তু আমি ভালো করেই জানি তুমি লঙ্কা খেতে পারো না। কিন্তু তুমি আমাকে নকল করে আমার মতো সুন্দর হবে, আমার মতো লম্বা হবে, আমার মতো ফর্সা হবে, তাহলে কি করে হবে বলো? উপরবেলা তোমাকে আলাদা রকম বানিয়েছে আর আমাকে আলাদা। তুমিও সুন্দর, আমিও সুন্দর। সুতরাং কোনোদিনও কাউকে নকল করতে চেও না, কারণ নকল করতে গেলে তোমারই ক্ষতি। জীবনে সবার আগে নিজেকে বেশি ভালোবাসতে শেখো, তাহলে দেখবে কোনোদিনও কাউকে নকল করতে ইচ্ছা হবে না। এই বলে চন্দ্রিমা তার ননদকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ডাক্তারবাবু ওষুধ দিলে শিল্পার লঙ্কার অ্যালার্জি অনেকটাই কমে আসে। তারপর থেকে শিল্পা আর কখনোই তার বৌদিকে নকল করার চেষ্টা করে না। আর এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।